আচ্ছা, গত ক্লাসে মনে হয় আমি একটা রেশিও দিয়েছিলাম, তাই না? যে কমপ্লিটিং এটা ওটা, আজকে ফুল ক্লাসটা শুরু করার কথা। গতদিন একটু লেকচারটা দেখাবা ইয়া? আচ্ছা, ও কন্ডিশনাল পর্যন্ত হয়েছে তাই না? এবং আমরা এটা কি দেখেছিলাম যে হচ্ছে ইফ ছাড়া যে আসলে অর্ডার করে, এটা কি দেখেছিলাম? এটা দেখবো আজকে না? আচ্ছা দেখো, গত ক্লাসে তো আমরা কন্ডিশনাল কেটে দেখেছিলাম। আজকে আমরা দেখতে পারি যে ইফ ছাড়াও আসলে কন্ডিশনাল হতে পারে। ইফ ছাড়াও, হ্যাঁ। আমরা তো দেখেছি কন্ডিশনাল 4 প্রকার: ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জিরো। এবার আমরা দেখব যে ইফ লিখা নাই, তারপর ইফের মতোই কাজ করবে। এরা অনেকগুলা আছে। এরা কি কি আমরা একটু দেখি। প্রথমত দেখো, যেমন এরকম তো শুরু হতে পারে যে ওয়ের আই ওয়ের ইউ, ওয়ের আই ওয়ের ইউ, মানে কি আমি যদি তুমি হইতাম। এটা ইফের মতোই কাজ করছে। এবং দেখো তো, আমরা দেখেছি ইফের একটি অংশ যদি পাস্ট হয়, পরবর্তী অংশ কি হয়? উড অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে ওয়ের দিয়ে শুরু হলে সাধারণত সেকেন্ড কন্ডিশনকে রিপ্রেজেন্ট করে, তাই এখানে সেকেন্ড কন্ডিশন নিয়মটাই তোমাকে মানতে হবে। ওয়ের আই ওয়ের ইউ, আমি যদি তুমি হইতাম তাহলে কি তাহলে আই, বা আমি যদি তোমার জায়গায় হতাম বা তোমার জায়গায় থাকতাম, তাহলে কি আই কুড স্ল্যাপ হিম, তাহলে আমি তাকে থাপড়াইতাম। দেখো, আমি একটু এমনি মজা করে লিখলাম, কিন্তু এটা করো না ক্লাসে। মানে তুমি যখন লিখবা, টিচার মাইন্ড খাইতে পারে। নর্মালি দিবা আই কুড হেল্প হিম, আই কুড হেল্প হিম। বা আরো অনেক আছে না বাক্যগুলো লিখবা, কিন্তু এটা জাস্ট এমনি মিলানোর জন্য বললাম আর কি। সবসময় পজিটিভ কিছু লেখার চেষ্টা করবা, নেগেটিভ কিছু লিখবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে ওয়্যার ছাড়াও কিন্তু এমন হতে পারে, হ্যাঁ, যে যেমন ধরো হ্যাড দিয়েও শুরু হতে পারে, এরকম যে হ্যাড আই হ্যাড ইউ। ঠিক আছে, এখন হ্যাড হ্যাড সেটা বলো তো, এটা কোন কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট? পাস্ট পারফেক্ট না? হ্যাড হ্যাড, আই আই হ্যাড এন অপর, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হ্যাড হ্যাড, মা, আচ্ছা, আই হ্যাড অ্যান অপরচুনিটি, এটা কি পাস্ট ইনডিফিনিট না? তো এটাকে তুমি পাস্ট পারফেক্ট করলে কি করতা? আই হ্যাড হ্যাড অ্যান অপরচুনিটি করতা না? তো এখানে হ্যাড হ্যাড আছে না, তাই এটা পাস্ট পারফেক্ট। মানে ভার্ব বাদ যাবে না, এটা রিপ্রেজেন্ট করে বলছি আমি। তুমি এটা হবে না ওয়ার মানে ইভ আর হ্যাড মানে ইভ, নাও। এরা ওদের জায়গায় বসছে তাই, একরকম অর্থ দিচ্ছে তাই। হ্যাঁ, এবং এটা পাস্ট পারফেক্ট। ওকে, তাই এটা কি হবে? এটা থার্ড কন্ডিশনালকে কি করবে? রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ। আর এটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনালকে রিপ্রেজেন্ট করবে। বুঝলা? আচ্ছা দেখো, তাহলে হ্যাড আই হ্যাড ইউ, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে কি হবে? তাহলে আই আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ হেল্পড হিম। বুঝতে পারলাম? থার্ড কন্ডিশনকে রিপ্রেজেন্ট করলো। ওকে, তার মানে আমরা কি দেখলাম যে ইফ ছাড়াও আসলে কি কাজ করতে পারে? ইফের মতো কাজ করতে পারে, সেটা হচ্ছে ওয়ে আর হ্যাড। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, যে যদি এরকম করতাম যে ইফ আই হ্যাড এ স্মার্টফোন, হ্যাঁ, আমার যদি একটা স্মার্টফোন থাকতো, কমা, এটা এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট না? অনেকে মনে করে হ্যাড দেখেই পাস্ট পারফেক্ট লাগা থার্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল, এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে কি হবে? আই উড জয়েন দ্য মিটিং, জয়েন দ্য মিটিং। বুঝতে পারলা? তাই একইভাবে এটা যদি এরকম হতো যে হ্যাড আই এ ল্যাপটপ, এর মানে কি আমি যদি একটা ল্যাপটপ হইতাম, নাকি আমার যদি একটি ল্যাপটপ থাকতো, হ্যাঁ, তাহলে কি হতো? সেম জিনিস, আই উড জয়েন, আই জয়েন দ্য মিটিং। বুঝতে পারলা? সেম টু সেম। পুরো বইটা নিয়ে এসছো, তো বইটা বের করতো সবাই, গ্রামার বইটা বের করো। দেখো, এতক্ষণ তো আমরা দেখলাম ইফ, কিন্তু তোমরা জানো কিনা আরো অনেক ইফ আছে। যেমন হচ্ছে অনলি ইফ, হোয়াট ইফ, হ্যাঁ, ইভেন ইফ বা ইভেন দো, ইন কেস, প্রোভাইডেড, যারা ওই ইফের মতোই কাজ করবে অনেকটাই।
তো এগুলো আমরা একটু ভেঙে ভেঙে বলবো নি, সমস্যা নেই, আমি ক্লাস নিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে বাসায় গিয়ে যতটুকু পড়ো আমি বলে দিব নি, ওগুলো পড়বা, তাহলে দেখবা যে আরো সুন্দর করে অনেক কিছু ক্লিয়ার হবে। হুম। এখন তোমরা তো আমরা ইফ দিয়ে করে, তাই না? তা অনলি ইফ দিয়ে তো হতে পারে। অনলি ইফ বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা লিখো তো অনলি ইফ, খাতা লিখো অনলি ইফ। কেবল যদি বা যদি কেবল, আমরা সবাই বলি না, ঠিক আছে আমি ওখানে যাব, কেবল যদি সেই আমাকে ইনভাইট করে তাহলেই যাব, না হলে আমি জীবনেও যাবো না, এরকম বলো না অনেক সময়। তো এই যে কেবল যদি বা যদি কেবল, অনলি ইফ, ঠিক আছে, এমন এক্সপ্রেশন প্রকাশ করতে আসলে আমরা অনলি ইফ ইউজ করি। অনলি ইফ লিখে লিখো যদি কেবল। এখন একটা এক্সাম্পল দিই, আই উড জয়েন দ্য পার্টি অনলি ইফ হি ইনভাইটেড মি। খেয়াল করছো, উড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে রিপ্রেজেন্ট করছে, তাই এখানে আমরা কি করেছি, ইনভাইটেড করেছি। বুঝতে পারো? অর্থাৎ যে টেন্স সেই টেন্সকে রিপ্রেজেন্ট করবে এখানে, অর্থের উপর বেস করে। হ্যাঁ, হয়েছে। এবার লিখো হোয়াট ইফ। লিখেছো হোয়াট ইফ, কি কি ঘটবে, দেখো কি ঘটবে, অথবা কেমন হবে যদি, অথবা কেমন হবে যদি, এমন এমন এক্সপ্রেশন, এমন এক্সপ্রেশন দিতে এটি ব্যবহৃত হয়, হোয়াট ইফ। আমরা অনেক সময় বলি না যে আচ্ছা ও যে যাচ্ছে মঞ্চে, ও যদি বলতে না পারে তাহলে কি হবে, ছেলেরা যে পড়ালেখা করছে না, ও যদি ফেল করে দেয় তাহলে কি হবে। এই যে এই টাইপের এক্সপ্রেশন আমরা কি করি, এই হোয়াট ইফ ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে, এবং হোয়াট ইফ এর পরে কি হয় জানো, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। হ্যাঁ, লিখো হোয়াট ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্লাস একটা ইন্টারোগেশন মার্ক দিবা, হোয়াট ইফ, মানে এরকম করে লিখবা, হোয়াট ইফ প্লাস একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে, প্লাস একটা কোয়েশ্চেন মার্ক। মানে হোয়াট ইফ হলে লাস্টে এটা কি হবে, কোয়েশ্চেন মার্ক হবে। হ্যাঁ, তাহলে লিখতে পারো, লিখো হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন। কি হবে যদি আমরা ট্রেনটা মিস করে ফেলি, এই যে বৃষ্টি হচ্ছে এরকম বলি না, হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন। এখন বলতে পারো যে ভাইয়া এগুলো আবার কম্পিটিশন এসে কেমনে পড়বে, তাই না? ভাই এগুলো সেন্টেন্স জোড়া লাগানো অবস্থা পড়বে, বুঝতে পেরেছো? 9-10 মতো তো সহজ সেন্টেন্স পড়বে না, ধরো একটা এক্সপ্রেশন দিয়ে তখন তোমার এরকম হবে, প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ইট ইজ রেনিং, হোয়াট ইফ ড্যাশ, তখন তুমি কি করবা, তখন তোমাকে এক্সপ্রেশনটা কমপ্লিট করতে হবে। বুঝতে পারলা? আচ্ছা এইবার লিখো যে ইভেন ইফ স্ল্যাশ ইভেন দো। ইভেন ইফ স্ল্যাশ ইভেন দো, এরপর দাও বললো না, ইভেন ইফ স্ল্যাশ ইভেন দো, এর মানে কি জানো, লিখো এমনকি যদিও, এর মানে হচ্ছে কি, এমনকি যদিও। হয়েছে? তাহলে এরকম এক্সপ্রেশন দিতে আমরা কি করি, ইভেন ইফ বা ইভেন দো ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেক ব্যবহার, একটু একটু পার্থক্য আছে ইভেন ইফ, বাট আমাদের ইন্টারের জন্য ইভেন ইফ ইভেন দো মোটামুটি একই রকম ব্যবহারটাই দিলে হবে। হ্যাঁ, আমরা বলি না, আর কি বলবো ভাই, যদিও সে ভাইবা খুব খারাপ দেখে তারপরেও তার চাকরিটা হয়ে গেছে, কি যে আছে না আছে, কি যে করলো, এরকম বলি না অনেক সময়। তখন আসলে যে ইভেন ইফ বা ইভেন, যদিও আমি লেট করে গিয়েছিলাম অফিসে, তারপর আমার বস আমাকে কিছুই বলে নাই। হ্যাঁ, মানে ইভেন ইফ ইভেন দোর ব্যবহারটা তখন সেই সব ক্ষেত্রে বেশি প্রকাশিত হয় আর কি। তারা লিখো ইভেন দো স্ল্যাশ ইভেন ইফ, ইভেন দো লিখো স্ল্যাশ ইভেন দো দ্য ইন্টারভিউ ওয়েন্ট ব্যাড, কমা he got the job,
even though the interview went bad, comma, he got the job. বুঝছে? আচ্ছা, তাহলে ইভেন ইফ ইভেন তো হলো এটাতে না? আচ্ছা, এবার লিখো ইন কেস। ইন কেস লিখেছো? দিয়ে লিখো যদি। ইন কেস মানে যদি, দ্য ব্র্যাকেট লিখো তবে শর্ত আরোপ না করে। তবে শর্ত আরোপ না করে। তবে শর্ত আরোপ না করে লিখেছো? এখন শর্ত দেখো, আমরা এতক্ষণ যত ইফের ব্যবহার করেছি না, প্রত্যেকটা শর্ত আরোপ ছিল, কিন্তু ভালো করে খেয়াল করো। যদি সে পড়ালেখা করে তবে সে চান্স পাবে, তাই না? যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকম না? যদি সে দ্রুত দৌড়ায় তাহলে সে পুরস্কার পাবে। যদি সে খুব ভালো করে পড়ালেখা করে তাহলে চান্স পেয়ে করলে চান্স। প্রত্যেকটাই ব্যাপারটা প্রত্যেকটাই শর্ত আরোপ করে দিচ্ছে না, ইন এবং প্রত্যেকটার মধ্যে যদি। এই ইনকেস মানে যদি, তবে এটা শর্ত আরোপ করবে না। কেমন হবে এক্সাম্পল গুলো দেখো। লিখো এরকম যে টেক দ্য আমব্রেলা। এক্সাম্পল লিখো টেক দ্য আমব্রেলা। ইন কেস ইট রেন্স, মানে যদি যদি হতো তাহলে কি আমব্রেলা তুই নিচে, তাহলে তো বৃষ্টি তোর হবেই। এটা কি সম্ভব? নো। বুঝতে পার, মানে ইফ ইউ টেক দ্য আমব্রেলা ইট রেন্স বা ইট উইল রেন, এরকমটা হবে না, বুঝছো? এই জন্য আমরা কি করছি, এর মানেও যদি, কিন্তু কি এই কোনো শর্ত আরোপ করতেছে না। এটাই হচ্ছে ইফের সাথে ইন কেসের পার্থক্য। হ্যাঁ, আচ্ছা লিখো হোয়াট উইল আরিফ ডু। হোয়াট উইল আরিফ ডু ইন কেস হি ফেইলস ইন দ্য এক্সাম। ইন কেস হি ফেইলস ইন দ্য এক্সাম। হয়েছে? এই তো গুড। আচ্ছা, এই পারে লিখবা, গেল তো ইন কেস, তাই না? লাস্ট ওয়ান, এবার লিখো প্রোভাইড। লিখো প্রোভাইডেড। প্রোভাইডেড দ্যাট, সর্বপ্রথমে লিখো প্রোভাইডেড স্ল্যাশ প্রোভাইডেড দ্যাট স্ল্যাশ প্রোভাইডিং দ্যাট। প্রোভাইডেড স্ল্যাশ প্রোভাইডেড দ্যাট স্ল্যাশ প্রোভাইডিং দ্যাট। লিখেছো? এগুলো ইফের মতোই কাজ করে, অর্থাৎ এগুলো ইফের মতোই কাজ করে। লিখেছো? অর্থাৎ শর্ত পূরণ করে এমন বাক্য লিখে এমন বাক্য লিখতে হবে। বুঝছে? তাহলে একটা এক্সাম্পল লিখো, উইল গো আউটসাইড, আমরা বাইরে যাবো, প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন বা ওয়েদার ইজ ক্লিন। এবার বুঝতে পারলা? যদি কি থাকে, ওয়েদার পরিষ্কার থাকে তাহলে যাবো, না থাকলে যাবো না। এটা হচ্ছে শর্ত পূরণ করে। হ্যাঁ, উই উইল গো আউটসাইড প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ ফাইন বা ওয়েদার ইজ ক্লিন, যেটা লিখো না কেন। হয়েছে? ওকে, এই গেল ইফ রিলেটেড প্রবলেম সব একসাথে। ঠিক আছে? ওকে, আচ্ছা এবার নতুন কিছু জিনিস লিখো। লিখো প্রথমে লিখবা আনলেস, এটা একটা ইয়া দাও আর কি, মানে টাইটেল, আনলেস স্ল্যাশ আনটিল
স্ল্যাশ দাও ভুলে গেল রে। আনলেস কমা দে, স্ল্যাশে কেটে দে, দে কমা দে। হ্যাঁ, আনটিল স্ল্যাশ টিল দে। হ্যাঁ, এগুলো মোটামুটি একই রকম দেখতে না? আনলেস কমা আনটিল স্ল্যাশ টিল। দেখো আনলেস শব্দের অর্থ কি বলতো? আনলেস মানে যদি না, তাই না? আনলেস শব্দের অর্থ কি? যদি না। হ্যাঁ, সো এরা সাধারণত টেন্স গুলো ডিপেন্ড করে আর কি অর্থের ওপর। যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্টও হইতে পারে, আবার কি ফিউচার, মানে ফিউচার ইনডিফিনিট হতে পারে। হ্যাঁ, পাস্ট থাকলে পাস্ট আর কি, পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট ইনফিনিট। এবং এরা সেন্টেন্সের মাঝেও বসতে পারে, এরা সেন্টেন্সের প্রথমেও বসতে পারে। কিভাবে দেখো, এবং এই যদি না লিখছো না, সুন্দর করে লিখো নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ড। এরকম বলি, ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম আনলেস ইউ রিড ওয়েল। হ্যাঁ, আবার এরকম লিখতে পারি যে ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম আনলেস ইউ রিড ওয়েল, you will fail. You don't read well. আচ্ছা বলো তো, এই তিনটা সেন্টেন্স কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? এটা সঠিক, এটা সঠিক, নিচেটা ভুল। কেন ভুল? মানে কি একই সেন্টেন্সে কখনো ডাবল নেগেটিভ হয় না, তাই না? এটা তোমার সব শিখে আসছে না? তাহলে কি ক্যানট নেগেটিভ না? আনলেস নেগেটিভ না? তাহলে কি এটা ভুল? হ্যাঁ, এভাবে ব্যাখ্যা দিতে বলবো যে ভাইয়া একই সেন্টেন্স নাকি ক্লজে কখনো ডাবল নেগেটিভ হয় না। বুঝতে পেরেছো? একই ক্লজে কখনো ডাবল নেগেটিভ হয় না, তাই এটা ভুল। বুঝতে পেরেছো? একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ হতেই পারে। ওকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ছোটবেলার কোয়েশ্চেন ছিল। নেগেটিভ তো হয় না, তাহলে এটা কেন হয়? ওটা হয়, ওটা একটু ব্যতিক্রম। এরকম ভাবে আমরা নিজে নিজে বুঝে থেকে গেছি। হয়েছে? এবার লিখো আনটিল ভার্সেস টিল, তাই না? আনটিল ভার্সেস টিল, এদের মানে কি? যতক্ষণ না পর্যন্ত, নাকি না যতক্ষণ পর্যন্ত, তাই না? এরকমটা শিখেছো না? ইয়া বলো তো ইয়া মাসুম, যে হচ্ছে তোমার আনটিল টিলের মধ্যে পার্থক্য কি? প্রত্যয় বলো, দুজনই বলো। আর টিল, টিল পজিটিভ, তাই না? আচ্ছা তাহলে আমি একটা সেন্টেন্স বলে মিনিং কর। হ্যাঁ, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। অপেক্ষা কর যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসছি, তাই না? আচ্ছা এবার ট্রান্সলেট কর, ওয়েট হিয়ার টিল আই কাম ব্যাক। কি হল? একই অর্থ আসছে না? আমার আমার আসা পর্যন্ত অপেক্ষা কর, তো একই হলো না? দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এদের মধ্যে মূল টিচার বলছো এদের মধ্যে পার্থক্য হলো জানিস? আনটিলে একটা এল আর টিলে ডাবল এল, এটাই হচ্ছে পার্থক্য। তবে এর কারণ হচ্ছে আনটিলটা ইউজ করে ব্রিটিশরা আর টিল ইউজ করে আমেরিকানরা। মানে আনটিলটাকে মোর ফর্মাল বলা হয়, ফর্মাল ইংলিশ সাধারণত আনটিলটা ব্যবহার করা হয়, বুঝছো? তবে তোমরা যে নেগেটিভ পজিটিভ বলছো এটাকে আমি উড়িয়ে দিচ্ছি না,
এটাও আছে, কোনো কোনো গ্রামাটিসিয়ান বলছে এভাবে যে আনটিলটা হচ্ছে নেগেটিভ আর টিল হচ্ছে পজিটিভ এরকম, কিন্তু বিষয়টা হচ্ছে আর না ভাই, দুটোই নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এই দুটোই হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এই দুটোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, এখন যদি তোমার নিতেই হয়, না ভাই আমি নিবই, সেটা আলাদা একটা বিতর্ক হতে পারে আনটিল আর টিলের মধ্যে। নর্মালি দুটোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বলতে পারি, এক্সাম্পল যে ওয়েট হিয়ার আনটিল, অথবা টিল, তুমি চাইলে হন আই কাম ব্যাক। ওয়েট হিয়ার আনটিল বা টিল আই কাম ব্যাক, দুটোর মিনিংই কিন্তু একই দাঁড়াচ্ছে, অর্থ একই দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি শিখলাম, আনলেস, আনটিল, টিল, এরা তিনটাই হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তাই কেউ যদি এরকম করে লিখে যে ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক, তাহলে কি ঠিক আছে রে মাসুম? এটা কি ঠিক আছে সেন্টেন্স? ওয়েট হিয়ার টিল আই ডু নট কাম ব্যাক হবে কি? হবে না, কারণ আমরা একটু আগে শিখলাম যে কি এই দুটোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ওকে, এভাবে না লিখে ভালো আর কি। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট ওয়ান, লেস্ট। লেস্ট এটা একটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু, লেস্ট আর অর্থ লিখি। লেস্ট অর্থ হচ্ছে এই ভয়ে যে, হ্যাঁ, এই ভয়ে যে, ঠিক আছে, যে পাছে, বা এই ভয়ে যে, এরকম। এবং এটা হচ্ছে একটা কি নেগেটিভ ওয়ার্ড। বুঝতে পেরেছ? এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এবং লেস্টের পরে দেখবা সবসময় একটা সাবজেক্ট বসবে, এবার অবশ্যই শুড অথবা মাইট, হ্যাঁ, প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত হবে। ওকে, আচ্ছা, তাহলে কি হবে এরকম যে যদি বলি যে, ও হ্যাঁ ঠিক আছে, জাতীয়টা লিখি। ওয়ার্ক ফার্স্ট, লেস্ট ইউ শুড বা ইউ মাইট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো এই ভয়ে যে, যাতে করে ট্রেনটা মিস না হয়ে যায়। এটা কিন্তু আমি এভাবে লিখতাম, শুনতে ভালো লাগতো না। আচ্ছা, আমি একটা লিখি যে ওয়াক, ওয়াক না, কত হাঁটাবো, আর একটু পড়াই। রিড অ্যাটেন্টিভলি, না অ্যাটেন্টিভলি, ঠিক আছে, দিলা আছে লেস্ট, লেস্ট ইউ কি, লেস্ট ইউ শুড ফেল, মানে তুমি বুঝতে পারছো এদের পরে একটা করে নেগেটিভ অ্যাডজেক্টিভ চলে আসছে। টু টু পড়ছো না, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এটা ঠিক আছে, এটা জাতীয় সেন্টেন্স না। আর এটাকে কিভাবে লিখতো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড নট ফেল ইন দ্য এক্সাম, শুনতে ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো, কিন্তু এটা হতো না, কারণ লেস্ট তো নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। বুঝতে পারলা? তো এই হচ্ছে কাহিনী। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু শিখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।